একবার কিছু বন্ধু বান্ধব এক এতিমখানা পরিদর্শনে এসেছিল, কিন্তু তারা জানতো না এই এতিমখানায় যারা একবার প্রবেশ করে তারা আর কখনোই বের হতে পারে না, কারণ সেখানেই বছরের পর বছর ধরে লুকিয়ে আছে এমন এক পিশাচিনী যাকে বলা হয় কালো জাদুর মহারানী। কিন্তু সে কেন বছরের পর বছর ধরে এখানেই পড়ে আছে, সে কি চায় অথবা কি হয়েছিল সেই মানুষগুলোর সাথে, সেটা জানতেই দেখতে হবে আমাদের আজকের সিনেমা দ্য কুইন অফ ব্ল্যাক ম্যাজিক। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। এই লোকটার নাম হানিফ। সে তার ওয়াইফ নাদিয়া এবং তার ছেলে মেয়েদেরকে নিয়ে বড় একটা এতিমখানার উদ্দেশ্যে রওনা হয়েছে। আসলে ওই এতিমখানা ছিল তার ছোটবেলার ঘর, সেখানে সে বড় হয়েছিল। তাই আজকে সে নিজের পরিবারকে ওই এতিমখানা দেখাতে নিয়ে যাচ্ছে। তার বড় ছেলের নাম সামদি, তার ছোট হলো দিনা, আর পরিবারের একদম ছোট ছেলের নাম হাকি। এমনকি এরা তিনজনেও হানিফ এবং তার স্ত্রীর বায়োলজিক্যাল সন্তান না, তাদের তিনজনকে তারা দত্তক নিয়েছিল। এভাবে কথা বলতে বলতে হানিফ অনুভব করে কি যেন তাদের চলন্ত গাড়ির নিচে এসে পড়েছে। তাই সে দ্রুত গাড়িটা ব্রেক করে এবং কিছুটা পেছনে গিয়ে দেখতে পারে যে সেখানে একটা মরা হরিণ পড়ে আছে। সে মনে করে নেই হয়তোবা এই হরিণটা তাদের গাড়ির নিচে এসেছিল। তাছাড়াও এতক্ষণে সূর্য প্রায় ডুবে গিয়েছে, তাই বিষয়টাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে সে আবারও গাড়িতে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু এটাই ছিল তার বিশাল বড় একটা ভুল, কারণ তখন আচমকা তাদের সামনে কোনো হরিণ নয়, বরং একটা বাচ্চা মেয়ে পড়ে গিয়েছিল, যার নিথর বডিটা তখনও তার রাস্তার পাশেই পড়ে আছে, যেটা তারা খেয়ালও করেনি। এই ঘটনাটা মনে রাখবেন, কারণ এটাই সামনে একটা বিশাল বড় রহস্য উন্মোচন করবে। অপরদিকে হানিফ তার পরিবার নিয়ে সন্ধ্যার কিছুটা পরপরই সে এতিমখানায় পৌঁছে যায়। সেখানে সে নিজের পুরনো খেলার সাথী মামানকে দেখে। তবে আজ এতটা বছর পর সে ফিরে এসেছে, তাই হানিফকে মামান চিনতে পারে না। কথা বলতে বলতে সেখানে আরও একটা মেয়ে চলে আসে, তার নাম স্মৃতি। সে মামানের স্ত্রী। মামান তার সাথে প্রত্যেকের পরিচয় করিয়ে দেয়। তখনই বলতে বলতে সেখানে আরও একটা গাড়ি চলে আসে। আসলে তারা প্রত্যেক বন্ধু বান্ধব আগে থেকে যোগাযোগ করেই এখানে এসেছে। এই এতিমখানা থেকে চলে যাওয়ার পর আর কখনোই তাদের তেমন দেখা হয়নি, তাই আজকে এখানে প্রত্যেকে রিইউনিয়ন করার প্ল্যান করেই এসেছে। প্রত্যেকের নাম এখন আর আমি বলছি না, কারণ তাতে নাম মনে রাখার একটা বিশাল সমস্যা হয়ে যাবে। এখানে যাদেরকে দেখছেন প্রত্যেকেই একসময় তারা একসাথেই এই এতিমখানায় বড় হয়েছে, আর এই বিষয়গুলো নিয়েই তারা কথাবার্তা বলছিল। সেখানে আরও দুজনের সাথে হানিফের পরিচয় করিয়ে দেওয়া হয়। একজন হলো হাসবি আর একজন হলো রানী। আসলে প্রত্যেক বাচ্চাদেরকে দত্তক নেওয়া হলেও এরা দুজন এখনও রয়ে গেছে। রানী সবসময় বিশ্বাস করে তার মা একদিন না একদিন তাকে ফিরিয়ে নিতেই আসবে, তাই সে কারো সাথে যেতে চায় না। আর হাসবির কখনো সেই সুযোগটাই আসেনি। অবশেষে এই ব্যক্তি হলো এই এতিমখানার মালিক। তিনি বর্তমানে খুবই অসুস্থ, নিজের পায়ে ভালো মতো চলতেও পারে না। তার নাম বান্ডি, খুবই উদ্ভট একটা নাম। যখনই সেখানে হানিফ তার স্ত্রী নাদিয়ার সাথে তার পরিচয় করিয়ে দেয়, সে কেমন যেন তাকে দেখে ভেতরে ভেতরে কিছুটা অস্থির হয়ে পড়ে। আসলে এতিমখানার প্রত্যেকটা বাচ্চা একটা ট্যুরে গিয়েছে, তাই এখানে তারা পুরো এতিমখানাটাকে খালি পেয়েছে। কিন্তু আজ রাতেই তাদের ফিরে আসার কথা। যাই হোক, রাতের বেলায় হাসবি এবং রানী হানিফের 3 ছেলে মেয়েকে নিয়ে থাকার জন্য জায়গা দেখিয়ে দিচ্ছে। কিন্তু সেখানে যাওয়ার সময় দিনা লক্ষ্য করে সামনেই একটা রুম বন্ধ হয়ে আছে। সে জিজ্ঞাসা করে, ওখানে কি তোমরা থাকো? কিন্তু হাসবি তাকে জানায় এই রুমটা নাকি 20 বছর ধরে বন্ধ হয়ে আছে, কেউ ওটা খুলেও দেখার চেষ্টা করে না। এতটুকু বলেই তাদেরকে নিজের রুমটা দেখিয়ে দেয়। কিন্তু কোনো ফাঁকে যেন তাদের ছোট ভাইটা অর্থাৎ হাকি ওই রুমটার সামনে যায়। ঠিক তখনই সেখানে রানী তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। হাকি যেহেতু মনের মধ্যে একটা কৌতূহল নিয়ে এসেছে, তাই তাকে সে জিজ্ঞাসা করে এই রুমটা বন্ধ কেন। তখন রানী তাকে সবকিছু বলতে শুরু করে। আজ থেকে 20 বছর আগে নাকি একটা মহিলা যার নাম ছিল মীরা, সে এখানে কাজ করত। একদিন সে নিজের মেয়েকে নিয়ে জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল, কিন্তু সেখান থেকে ফিরে এসেছিল সে একা। আর আসার পর সে পাগলের মতো হয়ে গিয়েছিল। সে বলেছিল তার মেয়েকে নাকি একটা রাক্ষস খেয়ে ফেলেছে। তার কথায় বিশ্বাস করে তখন এতিমখানার প্রত্যেকেই তার মেয়েকে খুঁজতে ওই জঙ্গলে যায়। কিন্তু অনেক খোঁজার পরও
তার মেয়েকে আর খুঁজে পাওয়া যায়নি। আর এতে করে মীরা একদম পাগলের মতো হয়ে গিয়েছিল, যার কারণে তাকে সামলাতে না পেরে তাকে এই রুমেই বন্দি করে ফেলা হয়। কিন্তু কিছুক্ষণ পর সে শান্ত হয়। তখন দরজা খোলা মাত্রই তার মৃতদেহ পাওয়া যায়, কারণ সে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে ফ্লোরে নিজের মাথা ঠুকতে ঠুকতেই তার জীবন শেষ হয়ে গিয়েছিল। এভাবে রানী হাকিকে একটু ভয় দেখানোর চেষ্টা করে। সেই মহিলার আত্মা নাকি এখনো এই রুমের ভেতরে ঘুরে বেড়ায়, এজন্যই এই রুমের দরজাটা কখনো খোলা হয়নি। তার মেয়েকেও নাকি কখনো খুঁজে পাওয়া যায়নি। এগুলো শুনে ছোট্ট হাকিম অনেক ভয় পেয়ে যায়। সেই রাতেই আড্ডা দিতে দিতে তারা প্রত্যেকেই তাদের পুরনো অ্যালবাম খুঁজে বের করে, যেখানে তাদের সকল পুরনো ছবিগুলো ছিল। কিন্তু একটা অ্যালবাম খোলার পর সবাই দেখে এখানে একটা ছবিও নেই। কিন্তু এমনটা হবার কথা ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে সেখান থেকে শুধুমাত্র একটা ছবি বের হয়ে আসে, যেটা ছিল সেই ঘটনা, অর্থাৎ মীরা এবং তার মেয়ের ছবি। তবে কেমন যেন হানিফ নিজের সহ প্রত্যেকেই এটা দেখে কিছুটা আতঙ্কিত হয়ে ওঠে। এখানে মীরার নামটা শুনতে পেয়ে হাকি তার সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে সেখানে কেউই তাকে স্পষ্টভাবে কিছু বলতে চাইছে না। অর্থাৎ এখানে অবশ্যই কিছু না কিছু রহস্য লুকিয়ে আছে। তবে কোনো রকমে বিষয়টা আপাতত চাপা দিয়ে দেওয়া হয়। হানিফ নিজের গাড়ি থেকে কিছু জিনিসপত্র বের করে বাইরে নিয়ে আসে। তার সাথে তার ছোটবেলার দুই বন্ধু, একজনের নাম জেফার, আরেকজনের নাম সামাদ। তারা তিনজন তাদের বান্ডি আঙ্কেলের জন্য খুবই কষ্ট পাচ্ছে, কারণ সে ছিল বলেই তারা এই এতিমখানায় বড় হতে পেরেছে। আজকে তার এই অবস্থা খুবই দুঃখজনক। এটা বলতে বলতেই হানিফ যখন তাদের গাড়ির সামনের অংশে আসে, তখন সেখানে রক্তের দাগ দেখতে পায়। ওখানে একটা কাপড়ের টুকরো আর কিছু চুলের অংশও সে খুঁজে পায়। এটা দেখেই সে বুঝে যায় তখন তার গাড়ির সামনে কোনো হরিণ নয়, হয়তো কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই সাথে সাথেই তার বন্ধু জেফারকে নিয়ে সে ওই দিকে যেতে শুরু করে। তার বন্ধুটা কিছু বুঝে উঠতে পারছে না, তবে রাস্তায় যেতে যেতে তার বন্ধুকে সে সবকিছু খুলে বলে। ওখানে পৌঁছানোর পর রীতিমতো সেই হরিণটাকে সে এখনো পড়ে থাকতে দেখে। কিন্তু রাস্তার ঠিক পাশেই জেফার খুঁজে পায় একটা বাচ্চা মেয়ের বডি। হানিফ নিজেও বিষয়টাতে খুবই ভয় পেয়ে যায়। চেক করলে বোঝা যায় বাচ্চা মেয়েটা আর বেঁচে নেই। তখনই কি যেন মনে করে হানিফ তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে সামনের দিকে আগায়, কারণ এখানে হঠাৎ করেই তো একটা বাচ্চা মেয়ে চলে আসতে পারে না। তার সন্দেহ সঠিক, এখানে একটা বাস পড়ে আছে। একটু সামনে এগোতেই বাসের ভেতরে ঢুকে সে যা দেখতে পায় এটা সে কখনো কল্পনাও করেনি। আসলে বাসের সবগুলো বাচ্চা এক দুর্ঘটনায় মারা গিয়েছে। এমনকি তাদের চেহারা এত বিভৎস আকার ধারণ করেছে যেটা হানিফ কেন তার বন্ধু জেফারও সহ্য করতে পারেনি। দুজনেই সাথে সাথে বাসের বাইরে চলে আসে। তারা পুলিশকে কল করতে যাবে, কিন্তু তখনই দেখা যায় তাদের ফোনের নেটওয়ার্ক নেই। এমনকি এখান থেকে পুলিশ স্টেশনের রাস্তা প্রায় 2 ঘন্টার মতো। তাই জেফার তাকে বুদ্ধি দেয় এতিমখানায় ফিরে যাওয়ার জন্য। ওখানে গিয়ে ল্যান্ডলাইন দিয়ে ফোন করা যাবে। অপরদিকে নাদিয়া যখনই ল্যান্ডলাইন ব্যবহার করে হানিফকে কল করতে যায়, তখনই জানা যায় বিল পরিশোধ না করার কারণে তাদের লাইনটা কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কল করতে পারবে না। তার পরের সময়টাতে ওখানে খাওয়া দাওয়া করার সময় হাকি রানীকে বলে যে সে নাকি গল্পের মীরাকে দেখেছে, যেটা শুনে সে অবাক হয় এবং তাকে বলে তুমি যদি চাও আমি তোমাকে ভিডিও দেখাতে পারি। যেটা শুনে হাকি আরও বেশি কৌতূহলী হয়ে যায়। এখানকার সমস্ত কাজ মামান এবং স্মৃতি দুজনে মিলে করছে। সেখানে হাকি পানি খাওয়ার জন্য গিয়ে স্মৃতিকে জিজ্ঞাসা করে যে তার মুখে কি হয়েছিল। তখন সে জানায় অনেক আগে নাকি গরম পানি নিয়ে যাওয়ার সময় সে পড়ে গিয়েছিল, তাই তার মুখের এই অবস্থা। কিন্তু তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে হয়তোবা এখানে আরো কিছু রহস্য লুকিয়ে আছে। দেখতে থাকুন, সামনেই জানতে পারবেন। তারপর হাকিকে নিয়ে রানী ওই ভিডিওটা দেখতে টিভির রুমে চলে যায়। ওখানে খুবই পুরনো একটা ভিসিআর ছিল, যেটা লাগানোর পরই ভিডিও শুরু হয়। সেখানে এতিমখানার বাচ্চাদেরকে দেখা যায়, আর অবশেষে সেখানে মীরা চলে আসে। তাকে দেখে খুবই অদ্ভুত মনে হচ্ছিল, কারণ সে বড়ই অদ্ভুত ভঙ্গিতে সেখান দিয়ে হেঁটে আসছিল। তবে কিছুক্ষণ পর যখনই অস্বাভাবিক কিছু ঘটতে যাবে, তখনই রানী সেটাকে অফ করে দেয়।
অপরদিকে হানিফ আর তার বন্ধু সেই বিভৎস ঘটনা দেখে সবেমাত্র এতিমখানায় ফিরেছে। তাদের আরেক বন্ধু সামাদ জিজ্ঞাসা করে তারা কোথায় গিয়েছিল, কিন্তু তাকে সবকিছু খুলে বলার আগেই যখনই হানিফ তার গাড়ির পেছনে তাকায় তখনই সে দেখতে পায় সেখানে ওই বাচ্চাটার মৃত ডেড বডিটা পড়ে আছে, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, কারণ তারা তাকে এখানে তোলেনি। তাহলে সে এখানে কিভাবে আসলো? এই বিষয়টা নিয়ে সমস্ত কথা তারা সামাদকে জানায়। এখন তাদের মধ্যে কোনো এক সময় বিষয়টা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়, যার কারণে সামাদ তাদেরকে এখানে থাকতে বলে নিজে ওই জায়গাটার উদ্দেশ্যে রওনা হয়। প্রথমে এসে সে যাচাই করবে, তারপর ওখান থেকে সোজা পুলিশ স্টেশনে যাবে। আসলে তাদের প্রত্যেকের মধ্যে সামাদ সবথেকে বেশি সাহসী, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে তার আসলে কাজটা করা একদমই উচিত হয়নি। সে তাদের সাথে জেদ ধরে জায়গাটা দেখতে এসেছে, কিন্তু যাওয়ার পর সত্যি সত্যি সে দেখতে পায় এখানে একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। সে বাসের ভেতরে ঢুকে পড়ে, আর ঢুকতেই সে দেখে অদ্ভুতভাবে প্রত্যেকটা বাচ্চা দাঁড়িয়ে আছে, এবং এটা দেখে যখনই সে বাস থেকে নামতে যাবে তখনই দেখা যায় বাসের দরজাটা অটোমেটিক আটকে গিয়েছে। সে বাসের ভেতর থেকে চিৎকার করতে শুরু করে, আর তখনই হঠাৎ বাসের বাইরে সে একটা মহিলার কালো ছায়া দেখতে পায়, যে ওখানেই তার জন্য অপেক্ষা করছিল। সে যখনই দরজা থেকে পেছনে ঘুরে আসে তখনই তার পায়ের নিচে একটা অদ্ভুত ডিমের মতো কিছু একটা ফেটে যায়, আর সেখান থেকে বের হয়ে আসে অজস্র পোকামাকড়। সেই সাথে তার সামনে দাঁড়িয়ে থাকা বিভৎস চেহারাগুলো দেখে সে আরো ভয় পেয়ে যায়। এমনকি সে ডিমগুলো থেকে বের হওয়া প্রত্যেকটা পোকামাকড় তাকে জড়িয়ে ধরতে শুরু করে। তার শরীরের প্রত্যেকটা ছিদ্র দিয়ে সেগুলো ঢুকে যেতে শুরু করে, আর এখানে খুবই যন্ত্রণা আর কষ্টের মাধ্যমে তাকে দেখতে হয় নিজের মৃত্যু। যারা নিয়মিত এই ব্ল্যাক ম্যাজিকের সিনেমাগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে এই ডিমের অর্থটা আসলে কি। এমনকি হঠাৎ ঘটে যাওয়া ঘটনার পর থেকে ওই এতিমখানাতেও কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। দেখতে থাকুন, আস্তে আস্তে ঘটনাটা খারাপের দিকে যেতে চলেছে। ভেতরে হানিফ আর নাদিয়া যখন কথা বলছিল তখনই তাদের পেছনে হঠাৎ একটা মুরগি এসে পড়ে, যেটা সবেমাত্র কাটা হয়েছে। তাছাড়াও অপরদিকে জেফারের স্ত্রী তার সাথে কথা বলছিল। তার নাকি মনে হচ্ছে যে তার ওজন অনেক বেড়ে গিয়েছে, কিন্তু জেফার তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এটা তার ভুল ধারণা, যার কারণে তার স্ত্রী রেগে রুমের বাইরে চলে যায়। সে নিজের হাতে একটা চাকু নিয়ে ফল কাটছিল, এবং যখনই সে আয়নার সামনে যায় তখনই তার মনে হতে শুরু করে সে যেন আরো বেশি মোটা হয়ে গেছে, আর হঠাৎই সে কেমন যেন কোনো কিছু একটার বশীভূত হয়ে যায়। সে ওই চাকুটা ব্যবহার করে তার অতিরিক্ত ওজন কাটতে শুরু করে। তার মনে হচ্ছিল যেন এটাই স্বাভাবিক, কিন্তু যখনই জেফার তার খোঁজ নিতে আসে সে দেখতে পায় তার স্ত্রী সেই চাকুটা ব্যবহার করে তার ফ্যাট কমাতে গিয়ে একদম নিজেকেই শেষ করে দিচ্ছে। তার পুরো শরীরটা রক্তে লাল হয়ে গেছে। দূর থেকে এই চাকুটা সে তাকে ফেলে দিতে বলছে, কিন্তু অবশেষে নিজের দেহের ভারসাম্য হারিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। অপরদিকে সাম্মাদের স্ত্রী নিজের ঘরে বসে তার ল্যাপটপ ব্যবহার করছিল। সে তো জানেও না যে তার হাজবেন্ড আর নেই। তখনই হঠাৎ উপর থেকে তার উপর বিচ্ছিরি সেই পোকাগুলো পড়তে শুরু করে। তার বুঝে ওঠার আগেই সেগুলো তার শরীরে ছড়িয়ে যায় এবং তার নাক মুখ দিয়ে ঢুকতে শুরু করে। সে পাগলের মতো হয়ে যায় আর ছটফট করতে থাকে। অপরদিকে জেফারের স্ত্রীর এই ভয়ানক ঘটনায় তারা কেউই বুঝে উঠতে পারছে না তাদের সাথে কি হয়ে গেল। বলতে বলতে সেখানে সামাদের স্ত্রীও চলে আসে। সেও কোনো কথা বলতে পারছে না, তার গলা আটকে আছে, এবং হঠাৎ তার মুখ থেকে রক্ত বোমের সাথে সাথে সেই পোকাগুলো বের হয়ে আসতে শুরু করে, যেগুলো দেখে বাকিরা খুবই ভয় পেয়ে যায়। এক সময় তার শরীরের চামড়ার ভেতরে সেই পোকাগুলো নড়াচড়া করতে দেখা যায়, যেটা সহ্য করতে না পেরে সে নিজেই নিজের হাত চিরে সেই পোকাগুলো বের করতে শুরু করে, যেটা সত্যি খুব ভয়ানক ছিল। এই ঘটনায় দুজনকে নিয়ে তারা দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু এই তাড়াহুড়োয় আর এরকম বিভৎস ঘটনায় হানিফ নিজের ছেলেমেয়েদের কথা একদমই ভুলে যায়। সে তাদেরকে সাথে নিতে পারেনি। তার আপাতত এই এতিমখানায় রয়ে গেছে। সেখানে দিনা হাসবির সাথে পোল গেম খেলছিল, কিন্তু হঠাৎ তখন কেন যেন হাসবি অদ্ভুত আচরণ করতে শুরু করে।
ওখানে একটা ইঁদুর ছিল বলে সে ডিরেক্ট একটা বন্দুক বের করে নিয়ে আসে। এমনকি সাথে সাথে সেখানে লাইট অফ হয়ে যায়, যেটা জিনাকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। যার কারণে এই বিষয়টা নিয়ে তাকে প্রশ্ন করলে হাসমি তাকে গালি দিয়ে কথা বলতে শুরু করে, যেটা সত্যি খুবই অদ্ভুত ছিল। যার কারণে জিনা সেখান থেকে তাকে রাগ দেখিয়ে চলে যায়। অপরদিকে এরা প্রত্যেকেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু রাস্তা দিয়ে যাবার সময় তারা লক্ষ্য করে ঘুরে ফিরে তারা একই জায়গায় ফিরে আসছে। তারা যে রাস্তা 10 মিনিট আগে অতিক্রম করলো, 10 মিনিট পরও তারা ঠিক একই রাস্তাতে চলে এসেছে। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। তারা তো রাস্তাটা চেনে, অর্থাৎ তারা এখন একটা লুপের মধ্যে ফেসে গিয়েছে। হানিফ তার বন্ধু জেফারকে বলতে শুরু করে আবারও নাকি সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তখন হানিফের স্ত্রী ঘটনা সম্পর্কে জানতে চাইলে এখানেই সত্য ঘটনাটা বের হয়ে আসে, যেটা হলো মীরাকে ঘিরে। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা, যখন এতিমখানায় একবার আগুন লেগেছিল। সেই ঘটনায় 3টা শিশু মারা যায়, কিন্তু আসলে সেটা কোনো দুর্ঘটনা ছিল না। মূলত মীরা ছিল একটা কালো জাদু চর্চাকারী মহিলা। তার মেয়ে যখন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়, তখন সে কালো জাদুর মাধ্যমে তার মেয়েকে ফিরিয়ে আনতে চেয়েছিল। আর এটা করার জন্য তাকে সেখানে 3টা শিশুর বলি দিতে হতো, আর সে তেমনটাই করেছিল। যার কারণে তাকে পর্যাপ্ত শাস্তিও দেওয়া হয়েছিল, কিন্তু তার মানসিক ভারসাম্য নষ্ট থাকার কারণে তাকে তেমন একটা শাস্তি দেওয়া যায়নি। সে আবারও এতিমখানায় ফিরে এসেছিল। ওই সময়টাতে তাকে ভয় পেয়ে হানিফ আর তার 2 বন্ধু অনেকবার সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বারবার তারা লক্ষ্য করেছিল তারা যতবারই এতিমখানার বাইরে দৌড়ে পালিয়ে যেত, ততবারই ঘুরে ফিরে তারা এতিমখানার সামনেই চলে আসতো। অর্থাৎ ওই সময়টাতেও তারা একটা লুপের মধ্যে ফেসে গিয়েছিল, যেটা তৈরি হয়েছিল সম্পূর্ণ কালো জাদুর কারণে। যার কারণে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য তারা প্রত্যেকে মিলে মীরাকে একটা বন্ধ রুমে আটকে দিয়েছিল। সেখানে যেন সে কালো জাদু করতে না পারে এমন ব্যবস্থাও তারা করেছিল। কিন্তু সেই রুমের মধ্যে আটকে ফেলার কারণে মীরা নিজের মাথা দিয়ে বারবার দরজায় আঘাত করতে শুরু করে, আর ওই কারণেই একসময় সেখানে তার মৃত্যু হয়। তারা যখন দরজা খুলে তাকে মৃত খুঁজে পায়, তখন পুলিশের ঝামেলা এড়ানোর জন্য মিস্টার বান্ডি এবং তারা প্রত্যেকে মিলে মীরার ডেড বডিটাকে ওই রুমের মধ্যেই গর্ত করে একদম উপরে কনক্রিট দিয়ে ঢালাই করে দেয়। আর তারপর থেকেই সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার কেন এগুলো শুরু হলো তারা কেউই বুঝে উঠতে পারছে না। তারা এখানে এভাবেই লুপের মধ্যে ঘুরছে। আর অপরদিকে সেই এতিমখানায় হাকি লুকিয়ে লুকিয়ে অনুমতি ছাড়াই সেই ভিডিওটাকে ওপেন করে। সে জানতে চায় আসলে মীরার সাথে কি হয়েছিল। সে ভিডিওটা প্লে করছে ঠিক আছে, কিন্তু তবুও যেন তার মাঝে একটা ভয় কাজ করছে। এভাবে ভিডিও রহস্যজনকভাবে চলতে চলতে কোনো এক সময় দেখা যায় টিভিটা বন্ধ হয়ে যায়, আর বাস্তবেই হাকি মীরাকে এক বিভৎস চেহারায় তার সামনে দেখতে পায়। সে ভয়ে পালিয়ে যায় আর হাসবিকে খুঁজতে শুরু করে, কিন্তু হাসবির কাছে পৌঁছানোর পর দেখা যায় হাসবি খুবই অস্বাভাবিকভাবে মাটিতে লুটিয়ে পড়ে আছে। সে নিজেই নিজের মুখের মধ্যে স্ট্যাপলার মেশিন দিয়ে নিজের মুখটা বন্ধ করে ফেলেছে, আর তার হাতে যে বন্দুকটা ছিল সেটা দিয়ে সে হাকির উপর 2টো ফায়ার করে। হাকি যন্ত্রণায় ছটফট করতে শুরু করে, কিন্তু সে নিজেকে আটকাতে পারে না। কেমন যেন সে নিজের প্রতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। অপরদিকে বাকিরা ওই লুপের মধ্যে আটকে যাওয়ার কারণে কোনোভাবেই হাসপাতালে আর পৌঁছাতে পারছিল না। তাই আবারও তারা এতিমখানায় ফিরে আসে। ভেতরে যাওয়ার পর তারা তাদের 2 ছেলে মেয়েকে খুঁজে পেলেও তাদের ছোট্ট ছেলেটাকে অর্থাৎ হাকিকে আর খুঁজে পায় না। তারা প্রত্যেকেই তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি মামান যখন এতিমখানার বাচ্চাদের ট্যুর থেকে ফিরে আসার কথা বলে, তখন হানিফ তাকে জানায় তারা নাকি আর কখনোই ফিরে আসবে না, কারণ অ্যাক্সিডেন্টে নাকি তাদের প্রত্যেকের মৃত্যু হয়ে গেছে। সে নিজের চোখে এটা দেখে এসেছে। যাই হোক, এই বিষয়টাতে তারা শোকাহত হলেও আগে হাকিকে খোঁজা দরকার। আবার ওদিকে বাইরে জেফার লিনাকে গাড়িতে খুঁজে না পেয়ে সামনে এগোতেই যায়। লিনা অর্থাৎ তার স্ত্রী এই আহত অবস্থায় কিভাবে যেন গাড়ি থেকে বাইরে বের হয়ে মাঠের মাঝে গর্ত করে পোকামাকড় খাচ্ছে। যখন তাকে ডাক দেওয়ার পর তার হুঁশ ফিরে আসে, সে কাঁদতে কাঁদতে বলে, কি হয়েছে আমার কি হয়েছে?
আর এই বলতে বলতে সে আবারও নিজের জ্ঞান হারায়। জেফার তার স্ত্রীকে নিয়ে আবারও ভেতরে চলে আসে। যে চিৎকার করে তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু তারা কিভাবে কি করবে কিচ্ছু তারা বুঝে উঠতে পারছিল না। কারণ যতবারই তারা এখান থেকে বাইরে পালানোর চেষ্টা করে ততবারই তারা লুপের মধ্যে ফেসে যায়, অর্থাৎ তাদের হাতে এখন কিচ্ছু করার নেই। অপরদিকে নাদিয়া হাকিকে খুঁজতে খুঁজতে মিস্টার বান্ডির রুমে চলে যায়। হয়তোবা হাকি তার খাটের তলায় লুকিয়ে আছে, এই ভেবে সে খাটের তলায় তাকে খুঁজতে যায়। কিন্তু সেখানে অদ্ভুতভাবে একটা টাইলসের নিচে নাদিয়া ছোট্ট সিন্দুক জাতীয় একটা জিনিস খুঁজে পায়। সে কৌতূহলবশত ওটাকে বের করার পর দেখতে পায় ওটার মাঝে কিছু ছবি আছে। আর অবশ্যই এটা কোনো স্বাভাবিক ছবি না, যেটা তার চেহারা দেখেই বুঝতে পারা যাচ্ছে। এই পিকচারগুলো নিয়ে সে চলে যায় বাকিদের কাছে। আসলে মিস্টার বান্ডি কোনো ভালো লোক ছিল না। সে তার এতিমখানার ছোট ছোট মেয়েদেরকে অ্যাবিউজ করত, তাদের খারাপ খারাপ অঙ্গভঙ্গিতে ছবি তুলে নিজের কাছে রেখে দিত। এমনকি সে মাঝে মাঝে তাদেরকে যৌন নিপীড়ন করত। সে সবকিছু এই ছবিগুলোর মাঝেই পরিষ্কার হয়ে ওঠে। আর এই সবকিছুর কোনোটাই এখানকার কেউই জানতো না, শুধু জানতো মিস মীরা। আর মূলত ওই মেয়েদেরকে নিয়ে সে কোনো কালো জাদু করতো না, বরং সে মেয়েগুলোকে মিস্টার বান্ডির কাছ থেকে বাঁচানোর জন্য সবসময় চেষ্টা করে এসেছিল। যার কারণে মিস্টার বান্ডি এমন একটা মাস্টার প্ল্যান করেছিল যেখানে বাচ্চারা মনে করত মিস মীরা একজন ভয়ানক মানুষ আর সে প্রত্যেকের ক্ষতি করতে চায়। আর এই সমস্ত কথা এতক্ষণ স্মৃতি বলছিল। তাদের মনে প্রশ্ন, এটা সে কিভাবে জানলো? তখন সে জানায় একমাত্র সে এবং মামান দেখেছিল সেই সম্পূর্ণ ঘটনা, যেখানে তাকে ওইরকমভাবে ফাঁসিয়ে ওই রুমের মাঝে মাটি চাপা দেওয়া হয়েছিল। অর্থাৎ তারা বুঝতে পারলো যে তার মনে এখনো প্রতিশোধের আগুন জ্বলছে। কিন্তু মিস মীরা তো এখন আর বেঁচে নেই, তাহলে এখনো এসব ঘটনা কার অধীনে হচ্ছে? এটাই তাদের মনে প্রশ্ন থেকে যায়। বলতে বলতেই সেখানে একটা বাচ্চা মেয়ে রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিয়ে সাহায্য চাইতে চলে আসে। আর দেখা যায় এটা হলো সেই মেয়ে যাকে হানিফ ভুলবশত গাড়ি চাপা দিয়েছিল। মনে আছে, সেখান থেকে ফেরত আসার পর হানিফ এটা থেকে ভয় পেয়েছিল যে মেয়েটা তার গাড়ির ডিকিতে কি করছে। আসলে মেয়েটা ওই ঘটনায় শুধুমাত্র আহত হয়েছিল। আর সেখানে ভয়ের কারণে তাড়াহুড়োয় তারা মনে করেছিল যে মেয়েটা আর বেঁচে নেই। তারা যখন ওই বাসটা দেখতে গিয়েছিল তখনই মেয়েটা তাদের গাড়িতে উঠে পড়ে। আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে বাইরে থেকে ভেতরে চলে এসেছে। তাকে জিজ্ঞাসা করা হয় ওই বাসের একটা বাচ্চাও জীবিত নেই, তাহলে সে কিভাবে বেঁচে রইল? আর এখানেই সম্পূর্ণ ঘটনা পরিষ্কার হতে শুরু করে। তারা যখন সবাই মিলে এতিমখানা থেকে ট্যুরে যাচ্ছিল তখনই হঠাৎ ওই রাস্তার মাঝে তাদের বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করে। কিন্তু ওই অ্যাক্সিডেন্টে তাদের তেমন কিছুই হয়নি, বরং তারপরেই হঠাৎ ওই বাসের ভেতরে অদ্ভুত একটা মহিলা ঢুকে পড়ে। তার চেহারাটা ছিল অস্পষ্ট। সে কিছু একটা মন্ত্র পড়ার সাথে সাথেই সবগুলো বাচ্চা নিজেদেরকে শেষ করে দিতে শুরু করে। যেখানে সে বেঁচে গিয়েছিল কারণ তার কানে একটা হেডফোন লাগানো ছিল, আর ওই হেডফোনের কারণে সেই মন্ত্রের প্রভাব তার উপর পড়েনি, কারণ সে কিছু শুনতেই পায়নি। তখন সে ছিল গাড়ির পেছনের দিকে, তাই কোনো রকমে ওখান থেকে সে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু জঙ্গলের মধ্যে এভাবে ছুটে পালানোর সময়টাতেই রাস্তার উপর আসার সাথে সাথে হানিফের গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়, যেটা তারা লক্ষ্য করেনি এবং তাকে সেখানে ফেলেই চলে গিয়েছিল। তারপর বাকিটা তো আপনারা জানেনই। এই ঘটনা শোনার পর হানিফ এতটাই রেগে যায় যে সরাসরি গিয়ে মিস্টার বান্ডির গলা চেপে ধরে। তাকে বলতেই হবে সে এমনটা কেন করেছিল। তবে তখনই তার স্ত্রী এসে তাকে থামায়, কারণ এখন এসব করে কোনো লাভ নেই। যা ঘটার তা ঘটে গিয়েছে। এমনকি সেখানে তারা আরও একটা ছবি খুঁজে পায় যেখানে জানা যায় মীরার মেয়ের সম্পর্কে। তার মেয়ের নাম ছিল মুরনি, অর্থাৎ সন্দেহ এখন এরকম হয়তো মীরার মেয়ে এসব করছে। তারপরেই তারা হাকিকে খুঁজে পায়। হাকির অবস্থা খুব খারাপ, তাকে হাসপাতালে নিয়ে যেতেই হবে। তাই কোনো কিছু না ভেবে আরও একবার তারা বাইরে বের হয়ে যায়। কিন্তু সেখানে নিকিতা খুবই উদ্ভট আচরণ করছে। মনে আছে, তার মাঝে কিছু বিষাক্ত পোকা ঢুকে গিয়েছিল। তার হাজবেন্ড অনেক আগেই এক কালো জাদুর প্রভাবে শেষ হয়ে গিয়েছে, সেটা কেউই এখনো জানে না।
সেখানে এসে সে গাড়ির উপরে উঠে নিজের মাথা দিয়ে গাড়ির গ্লাসে আঘাত করতে শুরু করে। অর্থাৎ বোঝা যাচ্ছে এখান থেকে তাদেরকে বাইরে যেতে দেওয়া হবে না। এই সকল কিছু দেখে হানিফ চিৎকার করে মুরনিকে উদ্দেশ্য করে বলতে শুরু করে যে সে কি চায়, কেন তাদের সাথে সে এরকমটা করছে। তখনই সেখানে মুরনি নিজেই চলে আসে। সে কোনো কথা বলছে না, বরং তাদের সামনে এগোতে এগোতে একসময় হানিফের উপর কালো জাদু করতে শুরু করে। হানিফের দম আটকে যেতে শুরু করে, যার কারণে পেছন থেকে যখনই নাদিয়া তার উপর আক্রমণ করবে তখনই তার কালো জাদুর প্রভাবে রানী তাকে আঘাত করে। যখন নাদিয়ার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা বন্ধ রুমে খুঁজে পায়। সে যখন সামনের একটা রুম দিয়ে চিৎকার করে সকলকে ডাকছে তখন অপরদিকে একটা রুমের মধ্যে কালো জাদুর ইভেন্ট শুরু হয়। সেখানে প্রত্যেকেই রুমের একটা কোনায় বসে আছে আর এক একজনের সাথে এক একজনের বিভৎস ঘটনা ঘটতে শুরু করে। একজনের শরীর পুরো অদ্ভুতভাবে ছিদ্র ছিদ্র হয়ে যায়, তো অপরজনের হাতের হাড়গোড় ভেঙে সব গুলিয়ে যেতে শুরু করে। এইসব দেখে নাদিয়া প্রায় পাগলের মতো করতে শুরু করে। অপর রুমে উঁকি দিতেই সে দেখতে পায় এই অনাথ আশ্রমের যারা জীবিত ছিল তাদের একসাথে বসিয়ে তাদের ওপর গরম পানি ঢেলে দেওয়া হচ্ছে। আবার অপরদিকে নাদিয়া অন্য এক রুমে নিজের সন্তানদেরকে এক ভয়ানক অবস্থায় যন্ত্রণা পেতে দেখে। এগুলো দেখে তার সহ্য হচ্ছিল না, সে চিৎকার করে রুমের অন্য পাশে চলে যায়। তখন সে দেখতে পায় সামনে মিস্টার বান্ডিকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, সেখানে হানিফ নিজেও ছিল। আসলে সবকিছুই হচ্ছে এক প্রতিশোধের কারণে। মুরনির মাকে যেভাবে বিনা অপরাধে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছিল তাদের সাথে সে তাই করবে। সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। কিন্তু তখনই নাদিয়া তাকে জিজ্ঞাসা করে ওই বাচ্চাগুলি কি করেছে, কেন সে তাদেরকে মারলো। তখনই সে জানায় এই বাচ্চাগুলোর এখানে থাকার থেকে তারা শান্তিতে পরলোকে গিয়েছে, সেখানেই তারা ভালো আছে। অর্থাৎ এখন সে প্রতিশোধের নেশায় এতটাই মাতাল হয়ে গেছে যে কোনটা সঠিক আর কোনটা ঠিক এটাই সে বুঝে উঠতে পারছে না। এখন সে শুধু মৃত্যু চায়। নাদিয়া বারবার বোঝায় যে এগুলো তারা না জেনে করেছিল, কিন্তু সে কোনো কিছুই মানতে রাজি না। অবশেষে নাদিয়া তার ছেলেমেয়েদের কথা তাকে বলে তারা কি করেছে, তাদেরকে সে কেন এভাবে শাস্তি দিচ্ছে। তখন মুরনি একটাই কথা বলে, তাদের বাবা আমার মাকে মেরেছে, এখন তাদেরকেও মরতে হবে। তবে সে নাদিয়াকে একটা সুযোগ দেয়, নাদিয়া যদি নিজ হাতে তার স্বামীকে শেষ করে দিতে পারে তাহলে সে তাকে আর তার ছেলেমেয়েদেরকে ছেড়ে দেবে। কিন্তু যাই হয়ে যাক সে কখনোই এটা করতে পারবে না। তখনই হঠাৎ পেছন থেকে হাকি মুরনির পেটের মধ্যে এসে ছুরি ঢুকিয়ে দেয়। আর এই সুযোগে কালো জাদুর প্রভাব যখন কমে যায় তখনই নাদিয়া নিজেও তার উপর আক্রমণ করে। এতে করে একসময় মুরনির ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে নিচে পড়ে যায় আর তার বডিটাও মাটিতে লুটিয়ে পড়ে। তারা ভেবেছিল যে হয়তোবা এখন সবকিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু না, কিচ্ছু ঠিক হয়নি। বরং উল্টো মুরনির কালো জাদুর প্রভাব এখন আরো শক্তিশালী হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই সে আবারও এই অবস্থাতেই নিজের সেন্স ফিরে পায়। সে নিজেই সেই আলাদা হওয়া মাথাটাকে আবারও নিজের ঘাড়ে বসিয়ে নেয়। তবে এক্ষেত্রে সবসময় যে বিষয়টা একটা শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে সেটা হলো আগুন। তাই নাদিয়া সেখানে জ্বলতে থাকা আগুনের শিখা তার উপর ছুঁড়ে মারে, যার কারণে তার পুরো শরীরে রক্ত থাকার কারণে আগুন আরো ভালো মতো ধরে যায়। সে ওখানে জ্বলে শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে পুরো রুমে আগুন লেগে যায়। ওখানে সবাই রুম থেকে বের হয়ে গেলেও অবশেষে মিস্টার বান্ডিকে তার কাজের শাস্তি পেতেই হবে। আর সেখানেই মুরনির সাথে সাথে মিস্টার বান্ডি আগুনে পুড়ে শেষ হয়ে যায়। তারপর 2 বছর পার হয়ে যায়। সেই এতিমখানাটাকে একটা বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হয়। আর সেই ঘটনায় যারা ওখানে ছিল তারা প্রত্যেকেই সেবার বেঁচে গিয়েছিল, কারণ কালো জাদুর প্রভাব কেটে যাওয়ার সাথে সাথেই তারা যত দ্রুত সম্ভব সেই স্থান ত্যাগ করেছিল। এখন যে যার মতো খুবই ভালো আছে। কিন্তু একদিন নাদিয়া যখন হাকিকে নিয়ে বাড়ির দিকে রওনা হয় তখন কেমন যেন তার মনে হতে শুরু করে সেই ঘটনায় মুরনির গল্প শেষ হয়ে গেলেও তার কালো জাদুর প্রভাব তখনও শেষ হয়নি, কিছু একটা থেকেই গেছে। আর এভাবেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। আমি মারুফ, দেখা হবে আবার পরবর্তী আর একটা ভিডিওতে।